This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট পরবর্তী লড়াইয়ে হাতিয়ার কি? কোট আনকোট হিংসা? বুঝতে পারলেন না? দেখুন, 24-এর লোকসভা ভোটে বাংলায় টার্গেট থেকে বহু দূরে থেমে গেছে বিজেপি। তৃণমূল 29 আর বিজেপি 12। ভোট পরবর্তী পর্যায়ে লড়াই তো জারি রাখতে হবে, কিন্তু কোন অস্ত্রে? বিজেপির অস্ত্র পোস্ট পোল ভায়োলেন্স। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ নিয়েই আজ রাজভবনে যেতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, যদিও আটকে গেলেন। কেন? একটু পরেই দেখবেন। আবার শিক্ষায় নিয়োগে দুর্নীতির কালি গায়ে লেপ্টে রয়েছে তৃণমূলের। তৃণমূলও বহুদিন পরে একটা অস্ত্র পেয়েছে, শিক্ষায় বিজেপিকে চেপে ধরার অস্ত্র। ওই যে নিট, বহু পড়ুয়াকে ফের পরীক্ষায় বসতে হবে সুপ্রিম নির্দেশে। ব্যাস, তাই ঠুকছে তৃণমূল। তাহলে সকলেই অস্ত্রের সন্ধানে। রাজভবনের সামনে টান টান নাটক বিকেলবেলায়। 1 ঘন্টা অপেক্ষার পরও আজ রাজভবনে ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের ব্যারিকেডে আটকে গেল রাজ্যের বিরোধী দলনেতার কনভয়। ঢুকতে পারলেন না হিংসায় ঘরছাড়া মানুষগুলো। ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তুলে সরব হন শুভেন্দু সুকান্তরা। ঘরছাড়াদের জন্য কলকাতার একটি ধর্মশালা মাহেশ্বরী ভবন ভাড়া করা হয়েছিল। অভিযোগ, সেই মাহেশ্বরী ভবন থেকেও নাকি তাদের বের করে দেওয়া হয়েছে। এরপরই শুভেন্দু অধিকারী পরিকল্পনা করেন ঘরছাড়াদের নিয়ে যাবেন রাজভবনে, রাজ্যপালের কাছে নালিশ করবেন। সেই মতোই প্রায় 200 জনকে নিয়ে আজ হাজির হয়েছিলেন। সকালেই দিল্লি থেকে শহরে ফিরেছেন রাজ্যপাল। ক্ষুব্ধ শুভেন্দু বলছেন, 77 সালে এমার্জেন্সির সময়ও এ জিনিস হয়নি। বিনীত গোয়েলের নির্দেশে এখানে একজন ডিসির নেতৃত্বে চারিদিকে ব্যারিকেড করে রাস্তা বন্ধ। কোনোদিন এই দৃশ্য দেখেননি। আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। কিন্তু কেন শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হলো? কেন রাজভবনের দুয়ার থেকে ফিরতে হলো? পুলিশ দেখাচ্ছে 144 ধারা। রাজভবনে 200 জনকে নিয়ে যাওয়ার অনুমতি ছিল, সেখানে 200-র বেশি লোকজন আনা হয়েছিল পুলিশের দাবি, আর সেই কারণেই নাকি ঢুকতে দেওয়া হয়নি। ক্ষুব্ধ রাজ্যপাল স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের কাছে কৈফিয়ত চেয়েছেন। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়াল তারা। গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। শুভেন্দুর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নাম করে তোপ দাগলেন। আমি ওনার মতো ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করি না। দেখুন, মমতা ব্যানার্জিকে বলে রাখি, একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো, আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। ঘর ছাড়াদের নিয়ে যদি যেতে হয় তো প্রথম তো ঘর ছাড়া দিলীপ ঘোষ, তাকে তো মেদিনীপুর থেকে 5 বছর যে মেদিনীপুরে ছিল, তো তাকে তো ওই বাসে করে নিয়ে যাওয়া উচিত রাজভবনে। আর কার কাছে যাচ্ছে? রাজ্যপালের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল সেগুলো শুভেন্দু অধিকারীরা জানেন। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি। এই লড়াই আরো তীব্র হবে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় করব। যাচ্ছে তো ওই বাসে প্যাকেজ ট্যুর, কিছু লোককে হোমস্টে প্যাকেজের মতো বাড়ি থেকে তুলে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র নজর ঘোরাবার জন্য।
কিসের নজর ঘোরানোর কথা বলছেন কুণাল ঘোষ? বিজেপির ভরাডুবি? কুণাল ঘোষ কি বলতে চাইলেন রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি? ছবি দেখুন। সূত্র বলছে এ পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় প্রায় ডজন খানেক খুনের ঘটনা ঘটেছে। শাসক দলের নেতাও আছেন। আজও দক্ষিণ 24 পরগনার জীবনতলায় খুন হয়েছেন তৃণমূল নেতা। মালদার বৈষ্ণবনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। ব্যারাকপুরের কাঁচড়াপাড়ায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। এগুলো হিংসা নয়? মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন খেজুরিতে যেতে হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দলকে? যদি কিচ্ছু না হয়, বিজেপি হিংসা চালাচ্ছে অভিযোগ করেই তো কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহারা যাচ্ছেন। তাহলে ভোটের পর হিংসা হচ্ছে, যে দলই চালাক, হিংসা হচ্ছে অভিযোগ পেয়েই হাইকোর্টকে নির্দেশ দিতে হচ্ছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় প্রশাসন? কেন্দ্রীয় বাহিনী, পুলিশ দিয়ে হিংসা বন্ধ করা যায় যদি না রাজনীতির দলগুলোর মধ্যে সদিচ্ছা থাকে। পরীক্ষা ব্যবস্থাটাই এবার পরীক্ষার মুখে। কেন বলছি জানেন? ওই যে শুরুতেই বললাম, নতুন অস্ত্রের সন্ধানে দুই ফুল। এক অস্ত্র তো দেখলেন, পোস্ট পোল ভায়োলেন্স, বিজেপির নয়া অস্ত্র। 2021-এর পরও ছিল। আর তৃণমূলের এই যে পরীক্ষা, ভালো খারাপ পাশ ফেলের বিচার কি করে হবে, গোটাটাই যেন ঘেটে ঘ হয়ে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা। এতদিন এ রাজ্যে কি শুনতাম? নিয়োগ মানেই দুর্নীতি। শিক্ষা হোক, পুরসভা হোক, সবেতে নাকি কেলেঙ্কারি। নিয়োগে বেনিয়ম, টাকার খেলা, ক্ষমতার জোর, কত অভিযোগ। আর এবার খেলা রাজ্যের বাইরে। নিটের কথা বলছি আমি। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, সেখানেও ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ। আর তার জেরেই এবার নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে বলা হলো 1563 জন নিট পরীক্ষার্থীকে দেওয়া বাড়তি নম্বর বা গ্রেস মার্কস বাতিল। তার বদলে ওই পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। যারা এই পরীক্ষা দিতে চান তাদের আগামী 23 জুন আবার পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষার ফল প্রকাশ হবে 30 জুন। আর পরীক্ষায় বসতে না চাইলে গ্রেস মার্কস ছাড়াই তাদের নম্বর গণনা হবে। সব মিলিয়ে রেজাল্ট কি দাঁড়ালো জানেন? তৃণমূল বনাম বিজেপি আরো এক তরজা। মানে নিট তরজার নিট ফল এটাই। এতদিন বিজেপি তেড়ে ফুড়ে দুর্নীতি ইস্যুতে বিঁধেছে তৃণমূলকে। এবার তৃণমূল নয়া অস্ত্র, নিট অস্ত্র হাতে তুলল। দুর্নীতি তাদেরও হাতিয়ার হলো। টিট ফর ট্যাট, এই ফর্মুলাতেই খেলা চলছে। 2024 সালের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা এখন বিতর্কের আঁতুড়ঘর। পরীক্ষার ফলে কারচুপির অভিযোগ, তার আগে প্রশ্নফাঁস বিতর্ক, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর এসবের মধ্যেই কেন্দ্রীয় টেস্টিং এজেন্সি এবার আদালতে জানিয়ে দিল 1563 জন পরীক্ষার্থী যারা নিট পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের সেই বাড়তি নম্বর বাতিল। তাদের জন্য নতুন পরীক্ষারও আয়োজন। এরপর অবশ্য কেন্দ্রের দাবি কোনো দুর্নীতি হয়নি পরীক্ষায়। कोई भी एक भी जगह पे प्रमाण नहीं है। एक एलिगेशन, पेपर लीक हुआ है, कहाँ प्रमाण हुआ है? इसमें जो लोग अनावश्यक राजनीति करना चाहते हैं वो संशय खत्म होते। বিতর্ক ধারে ভারে যেভাবে বাড়ছে তাতে কি এত সহজে হাত ধুয়ে ফেলা যাবে? অভিযোগের পাহাড় জমেছে। একটা ছোট্ট তথ্য দিয়ে নিয়ে 2021-এ এই পরীক্ষায় প্রথম হন 3 জন, 2022-এ 4 জন, 2023-এ 2 জন প্রথম স্থানে ছিলেন। আর এই বছর 67 জন। এই 67 জন একযোগে প্রথম স্থানাধিকারী। এনটিএ যদি এরকম করে তাহলে এনটিএর উপর থেকে আর ভরসা তো করা যায় না। সংখ্যাটা আদৌ 1563 কিনা এর কোনো সঠিক তথ্য প্রমাণ তো আমরা পাচ্ছি না। পরের বছর এরকম যে হবে না এটার কোনো গ্যারান্টি নেই, যে এনটিএ আবার পরীক্ষা নিলে এমনটা হবে না। গোটা দেশে এখন গর্জন, এ কি হচ্ছে পরীক্ষার নামে? যে সে পরীক্ষা নয়, ডাক্তারিতে ভর্তির পরীক্ষা। তৃণমূলের হাতে নয়া হাতিয়ার। আর বিজেপি এতদিন বাংলাকে দুর্নীতির অভিযোগের বানে বিদ্ধ করেছেন যারা, বেনিয়মের অভিযোগে আঙুল এবার তাদেরই দিকে। জবাব কি?
প্রশ্ন লিক কোথাও হয়েছে এরকম কোনো প্রমাণ নেই, কোনো এখনো পর্যন্ত আমাদের বিরোধিতা করেনি। নিজের বেলা আঁটি সুটি, পরের বেলা দাঁত কপাটি। এই যে 1563 স্টুডেন্ট, তাদের সামনে দুটো অপশন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, আমরা সেটাতে রাজি আছি। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যে পরীক্ষা, তাতে এই অনিয়ম, এর পুরো দস্তুর উপরমহল পর্যন্ত কারা কারা জড়িত আছে, ওই ভাষাগুলো এবার শুনতে হবে। বিরোধীরা চাইছে ভারতবর্ষের যে প্রাতিষ্ঠানিক যে রূপটা আছে এটা ভেঙে চুরমার হয়ে যাক। উপরমহল মাথা ধরে আনতে হবে, সেই কথাগুলোতে এবার বিজেপির এই পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মগের মুলুক যেন তৈরি হয়ে যায়, এই চেষ্টার জন্য আমাদের বিরোধীরা এটা করছে। মাথা খুঁজতে হবে, মাথাকে কারা করালো। বাংলায় নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, আর ওদিকে এবার দিল্লির দিকে আঙুল, টোকাটুকি চরমে। কোথাও সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই অভিযোগ প্রমাণিত নয়। কেন্দ্রের শিক্ষা দপ্তর, যার অধীনস্থ এনটিএ এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রী, তিনি দায় এড়াতে পারেন না। যদি কোনো বিচ্যুতি থাকে সেটাকে ঠিক করবার দায়িত্ব হচ্ছে এনটিএ। এখানে সরকারের সঙ্গে দূর দূর পর্যন্ত কোথাও কোনো সম্পর্ক নেই। দোষীদের চিহ্নিত করা উচিত এবং এর দায় কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শিক্ষা দপ্তরকে নেওয়া উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো জায়গায় সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা নেই। এটা সুপ্রিম কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন হওয়া উচিত। নিট কাণ্ডে ঝড় বইছে কলকাতাতেও। এদিন পথে নেমেছিল এআইডিএসও, তাদের বিকাশ ভবন অভিযানে তো ধুমধুমার। সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির অভিযোগে দেখা যাচ্ছে সল্টলেক করুণাময়ীতে এআইডিএস এর প্রতিবাদ বিক্ষোভ, এবং করুণাময়ী মোড় থেকে এআইডিএস এর কর্মী সমর্থকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ টেনে নিচ্ছে। এত বড় স্ক্যাম সারা দেশ জুড়ে, প্রশ্ন করতে হবে যে এত বড় দুর্নীতি হতে পারলো কি করে। আজকে ধামা চাপা দিতে চাইছে, গোটা দেশে নির্বাচন করছে, ছাত্রদের পড়াশোনা দায়িত্ব কে নেবে? দুর্নীতির রোগ থেকে মুক্তির পথ আছে কি? আম জনতা উত্তর চায়। রাজনীতি নয়, আকচি নয়, জবাব চায় জনতা। দুর্নীতির অভিযোগের শেষ নেই এ রাজ্যে। তার মধ্যে নতুন সংযোজন রেশন, তাও বেশ কিছুদিন হলো। রেশনের রেশ কাটছে না। সম্প্রতি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি ডেকে পাঠিয়েছে। ব্যাস, তারকার নাম জড়াতেই আবার শোরগোল, আবার বিতর্ক। এবার ইডি সূত্রে মিলেছে আরো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে শুধু ঋতুপর্ণা নন, অন্তত কম করে 50 জনের নাম এখন আতশ কাচের তলায়। তাদের কাছে ঘুরপথে রেশন দুর্নীতির টাকা গিয়েছে বলে খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে ততই লাফিয়ে বাড়ছে দুর্নীতির সুবিধাভোগীর সংখ্যা। তদন্তকারীদের সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা এখন আরও প্রায় 50-এর বেশি এই সুবিধাভোগীর তালিকা তারা পেয়েছেন, যাদের কাছে এই দুর্নীতির টাকা গিয়েছেন। তদন্ত করতে গিয়ে তারা দেখছেন যে কারোকে ভুয়ো কৃষক দেখিয়ে, কাউকে বা এই আটার ডিলার সাজিয়ে এরকমভাবে দুর্নীতি করা হয়েছে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এর তল কত গভীর। নির্দিষ্ট তথ্য প্রমাণ মিললে একে একে এই 50-এর তালিকা থেকেও তলব করা শুরু হবে, ইডি সূত্র বলছে। ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য সহ শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা ও তাঁর ঘনিষ্ঠরা গ্রেফতার হয়েছেন। এই রেশন দুর্নীতির তদন্তে গিয়েই তো সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে মাথা ফাটাতে হয়েছিল ইডিকে। প্রাণ হাতে নিয়ে কোনো ক্রমে পালিয়ে বাঁচেন। সব রেশন দুর্নীতির রেশ। আর ভোট মিটতেই ফের ইডি তৎপর এর তল খুঁজতে। রাজ্যে চড়ছে উত্তাপ। কারা ইডির নজরে? এই 50-এর তালিকায় কাদের নাম এখনো ইডি স্পষ্ট করছে না, তবে গোটা 50 মানে হাফ সেঞ্চুরির নাম তাদের নজরে। গরমিল ধরে ফেলেছেন বলেই খবর। অঙ্ক কষছেন তারা, কার পকেটে কি করে কত টাকা ঢুকলো কোন কোন সময়ে। ইডির তরফে চিঠি চাপাটিও চলছে। বাতিল রেশন কার্ডের তথ্য চেয়ে ফের খাদ্য দফতরে চিঠি দেওয়া হয়েছে। এই নিয়ে তৃতীয়বার চিঠি দিল ইডি। প্রথম দুটো চিঠির উত্তর না আসায় ফের চিঠি দেওয়া হলো। 2018 থেকে 2024 কত রেশন কার্ড বাতিল হয়েছে তারই তথ্য চায় ইডি।
ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে দুর্নীতি হয়েছে কিনা জানতে চান গোয়েন্দারা। সব মিলিয়ে জল ঘোলা হচ্ছে আরও। আবার ইডির দৌড়ঝাঁপও বাড়ছে। গত 5 জুন রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে, কিন্তু তিনি বিদেশে ছিলেন, ফলে হাজিরা দিতে পারেননি। 19শে জুন আবার ডাক পড়েছে তার, কিন্তু একা তিনি তো নন। এই যে স্পেশাল 50, এদের নিয়ে নয়া শোরগোল। কবে ডাক পড়বে এদের? কোন স্ট্র্যাটেজিতে এগোচ্ছেন তদন্তকারীরা? তাদের প্রথমে তালিকা তৈরি করার চেষ্টা হচ্ছে এবং তালিকা তৈরি করার পর তাদের সম্পত্তির তালিকা তৈরি করা হবে, তাদের ব্যাংক স্টেটমেন্ট যাচাই করা হবে যে কোন সময় কিভাবে তাদের কাছে টাকা গিয়েছে এবং সেই টাকা কীভাবে ঘুরপথে সেই কালো টাকা সাদা করা হয়েছে এবং এই সুবিধাভোগীরা এই রেশন দুর্নীতির টাকায় নিজেদের সম্পত্তি বাড়িয়েছেন কিনা সেটাও দেখা হবে। ফলে তদন্তের এই গুরুত্বপূর্ণ অংশেই এবার নজর ইডির। আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেন রাইট টু ব্লান্ডার কথাটা। স্বামী বিবেকানন্দের তরুণের স্বপ্ন বই থেকে উদ্ধৃত করেই তিনি বলেন। বিভিন্ন প্রেক্ষিতে বলেছেন, কখনো দুর্নীতি প্রসঙ্গে, কখনো অন্যান্য ক্ষেত্রে। উনি বলেন ভুল হলে শুধরে নেব। ভুল করে তা স্বীকার করে নেওয়া, এটা কি ভুল? বর্তমান আমল হোক বা আগের বাম আমল, ভুলের ভুল ভুলাইয়া তো সব আমলেই রয়েছে। সিঙ্গুর নন্দীগ্রামে যে ভুল হয়েছিল তা তো স্বীকার করে নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নেতাইয়ের ঘটনাতেও ভুল স্বীকার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভুল হলে তা তো শুধরে নেওয়া যায়, শুধরে নেওয়াই উচিত। এবারের ভোট প্রচারেও তো সে কথাই বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ ভুল ত্রুটি যদি কেউ করে এবং তাতে যদি দলের কোনো অভিমান হয়, আমি মনে করি মানুষই আমাদের সবচেয়ে বড় জনার্দন, তাই মানুষের কাছে এটা ভুল স্বীকার করা উচিত। ভুল কি একটা, একের পর এক। এই তো সেদিন সোহম কি করলেন, একেবারে ধাক্কাধাক্কি মারলেন, মাটিতে ফেলে লাথি মারলেন, সিসি ক্যামেরায় ধরাও পড়লো সব। দেখাবো ছবিটা আর একবার। এই নিয়েও তো কম হয়নি, সুর চড়িয়েছেন বিরোধীরা, এমনকি এক্স মাধ্যমে বার্তা দিয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ততক্ষণে অবশ্য ক্ষমা টমা চেয়ে নিয়েছেন সোহম। তারপর আউটবাস্ট বা এরকম রিয়াকশন হওয়া উচিত নয়, বাট আমি ক্ষমা প্রার্থী যদি এরকম হয়ে গিয়ে আমার থেকে আমার অন্যায় হয়েছে এটা করা। চোখের সামনে আপনারা দেখলেন আমাকে মারলো, পুলিশ কি করলো এখনো তো আমি বুঝতেই পারছি না পুলিশ কি করলো। ফ্যামিলি আমরা চিনি না, অমুক তমুক, আমরা কোনো অভিষেক ব্যানার্জিকে পাত্তা দিই না, এসব উল্টো পাল্টা কথা নাকি বলেছে। যেই তখন বলেছে যে আপনি এই ধরনের কথা বলছেন কেন, আপনি কি মনে করছেন কেন, ওই করে ওটা নিয়েই হয়েছে। এবার হিট অফ দ্য মুভমেন্ট তখন একটা ধাক্কা মারি তারপর পেরা চত্থাপ্পর আমি মেরেছি, অবশ্যই বলছি। অভিষেক ব্যানার্জির বন্ধু, এটা একটা পোস্ট, এটা একটা পদ, মন্ত্রী হয়নি বটে, কিন্তু আমি অভিষেক ব্যানার্জির বন্ধু, আমি যা বলবো তাই করতে হবে। এবং যে শেখ শাহজাহান সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী তাদের বাঘের বাচ্চা বলেছেন, উনিও বাঘের বাচ্চা হওয়ার চেষ্টা করবার জন্য হাত চালিয়ে দিয়েছে। বড় বড় কথা বলছে বিরোধীরা, সেই বিজেপির কৈলাস বিজয়বর্গী তার ছেলে আকাশ বিজয়বর্গী প্রকাশ্যে ক্রিকেট ব্যাট দিয়ে সরকারি আধিকারিকদের বেধড়ক মেরেছে, সেখানে কাউকে আমরা দুঃখ প্রকাশ করতে দেখিনি। গরিত অপরাধ করেছে, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা উচিত, কারণ তর্কাতর্কি ঠেলাঠেলি পর্যায়ে যায়নি। এটাকে আপনার যেটাকে বলে সিম্পল ইঞ্জুরি বলা যায় না, যেভাবে মেরেছেন লোকটাকে, এটা ওর লোকটার মৃত্যু হতে পারত। ইটস এ অ্যাটেম্পট টু মার্ডার, 307 লাগানোর মতো কেস। বিরোধী দলনেতা দাবি করলেন জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, তবে 2000 টাকার বন্ডে জামিন পেয়েছেন সোহম। ম্যাটার আছে, আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমার কোনো কমেন্ট করা এই বিষয়ে উচিত হবে না, যেটা আমরা অলরেডি তবে কি জানেন, এই সোহমের ধাক্কাধাক্কি থেকেই রাজনীতিতেও ধাক্কাধাক্কি শুরু হলো, আর সেই ধাক্কাধাক্কিতে জড়ালেন মদন বাবু। শুরুটা হয়েছিল এই সেদিন সেই রেস্তোরাঁয়, সেই ধাক্কাতেই তো রাজনীতির ধাক্কাধাক্কি শুরু হলো। সোহম ভালো বন্ধু,
কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো তা নয়। আমার যেদিন আমি শুনেছি সেদিন ওকে ফোন করে যা বলার আমি বলেছি, এবং আজকে আমি প্রেসের সামনে বলছি কেন এটা হওয়া উচিত নয়। আমার মনে হয় কি সোহমের ক্ষমা চাওয়া উচিত, এবং যেটা নিয়মকানুন যেটা বলে সেটা তার মতন চলা উচিত। ঘটনার পর 10 তারিখ দেব বলেছিলেন, 11 তারিখ বললেন মদন মিত্র। 3বারের সাংসদ, একজন সাংসদ, তিনি পলিটিক্সে ইন্টারফেয়ার করেন। হ্যাঁ, সাংসদ মানে সেলিব্রিটি সাংসদ, সিনেমার সাংসদ, সিনেমার হিরো হিসেবে সাংসদ। আরে তুমি বলো, যদি দেব সিনেমা না করতো, দেব কি সাংসদের নমিনেশন দেবে? এই ঘটনাটা করে ফেলেছে, আমরা সবাই বলছি যে ওর উচিত ক্ষমা চাওয়া। আমরা বোধহয় ভুলে গেছি ও কিন্তু সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছে। কি করবে, দণ্ডি কাটবে? হয়তো আমার নিজেকে অনেকটা কন্ট্রোলে রাখা উচিত ছিল, কিন্তু তারপরেও তো কোথাও তো একটা রক্ত মাংসের মানুষ, কোথাও তো একটা আত্মসম্মান রয়েছে। সেইখানটা বারবার যখন আঘাত হচ্ছিল, তখন সেটা আমি আউট অফ দ্য ট্র্যাক গিয়ে সেগুলো করে ফেলি। তার জন্য আমি অনুশোচনা তো করছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমি রেকটিফাই করার চেষ্টা করেছি, এবং আমি মনে করি যে ঘটনাটা খারাপ হয়েছে। সো আই এম সরি দেব, আমি না জেনে, পুরোটা না জেনে বলেছি। মদন মিত্রের মুখে সরি দেব। আরও আছে। আচ্ছা, আপনি কালকে দেবকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। দেবকে আমি কিন্তু মন্তব্য করিনি, আমি বলেছিলাম না, ঠিক দাদাগিরি বলিনি। দাদাগিরি বলেননি? কি বলেছিলেন মঙ্গলবার? তুমি ভুল করেছো, এই ভুল আর করো না, ক্ষমা চেয়ে নাও, সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে, ওটাও একরকমের দাদাগিরি। না, ঠিক দাদাগিরি বলিনি। আমি বলেছিলাম উত্তম কুমার, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, সৌমিত্র, এদের পরে যে যুগটা আসছে সেখানে দেব একটা ফ্যাক্টর। দেবের ওপরে ইন্ডাস্ট্রি অনেকটা ডিপেন্ড করে। বিবেকানন্দ বলেছিলেন টু এয়ার ইজ হিউম্যান, তার সঙ্গে পরের কথাটা হচ্ছে টু রেকটিফাই দ্য এরার ইজ মোর দ্যান হিউম্যান। মানে ক্ষমা চাওয়ার সিরিজ চলছে তৃণমূলের নয়া ট্রেন্ড। ক্ষমা চাইলেন সোহম, ক্ষমা চাইতে গেলেন উল্টোডাঙ্গার ওই আবাসনে, যেখানে তৃণমূলের অটো বাহিনী দৌরাত্ম্য চালিয়েছে বলে অভিযোগ। কুণাল ঘোষ, সেই ছবিটা আর একবার দেখুন। কুণাল ঘোষ তিনি গিয়ে ক্ষমা চাইলেন উল্টোডাঙ্গার অটো দৌরাত্ম্যের পর। প্রতিক্রিয়া হয়েছে বা অনেকে বিরক্ত হয়েছে। তার মানে তৃণমূলের নতুন পথ, ক্ষমার পথ। আচ্ছা, উদয়ন গুহর কানে কথা পৌঁছয়নি? কি বলেছেন আজ শুনুন। আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি, এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। দিদির কাছে বলবো যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশের অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন। 4 দিন পর প্রতিবেশীর বাড়ি থেকে নিখোঁজ বালকের পচা গলা দেহ মিলল। বারাসতের কাজীপাড়ায় উত্তেজনাই নিয়ে রবিবার বিকেল থেকে 5ম শ্রেণীর ওই পড়ুয়া নিখোঁজ ছিল। আজ দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষ। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে যশোর রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঠোঁটকাটা আবার আগামীকাল।